দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলে কটূক্তি করায় এই মুহূর্তে তোপের মুখে পড়েছে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে গণধোলাই দিচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ মিলে। এবার শিক্ষামন্ত্রীকে লাল কার্ড দেখিয়ে তাকে গণধোলাই করেছে শিক্ষার্থীরা। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে এবার পদত্যাগ করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী। তোমার মতো ফার্মের মুরগি মার্কা শিক্ষামন্ত্রীকে ৪৫ সেকেন্ডও টাইম দিবে না। আপনাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। জবানে লাগাম দেন, জবানে লাগাম দেন। এই ছাত্ররা আপনাকে শিক্ষামন্ত্রী বানিয়েছে। কলকাতায় উঠবে বাংলাদেশের পতাকা, চীনকে নিয়ে কলকাতা দখলের বাংলাদেশের মাস্টার প্ল্যান। 15 দিন ধরে নরেন্দ্র মোদী ঘুমাতে পারে না, শুভেন্দ্র অধিকারী ঘুমাতে পারে না, ভারতের উগ্র নেতারা ঘুমাতে পারে না। কারণটা কি জানেন? এইরকম কর্মকাণ্ডের কথা যখন নরেন্দ্র মোদী শুনেছে, তার কি রাতে ঘুম হয়? 4 আনার পুঁজিতে 12 আনা লাভ, বাংলাদেশের চাল দেখে এই প্রবাদটাই বারবার মাথায় ঘুরতেছে। মাশাআল্লাহ, কি চালটা কেমন হলো? খেল খতম। কিন্তু এখানেই না, এটা কেবল ট্রেলার আর কি। মুক্তিযুদ্ধ নিয়ে প্রিয়াঙ্কার মন্তব্যে খুলে গেল দিল্লির মুখোশ। সংসদে ভারতের হাটে হাড়ি ভেঙে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 45 বছর পর সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি হিসেবে পরিচিত বা অভিযুক্ত একজন গ্রেফতার হয়েছেন। কিন্তু এখন ভারত ঠান্ডা হয়ে গেছে। ভারত বাংলাদেশের দিকে যদি কোনো জোরে তাকায়, বাংলাদেশে হামলা করার মতো দুঃসাহস দেখায়, তাহলে ভারত যে এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে সেটা ভারত বুঝতে পেরেছে। তাই ভারত পিছু হটেছে। প্রিয় দর্শক, যেই কথাটি 1971 সালের জামায়াতের আমির গোলাম আজম বলেছিলেন, সেই কথাটি 2026 সালে এসে বললেন ভারতের বিরোধী দলীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয় দর্শক, 1971 সালে জামাত স্বাধীনতার পক্ষে ছিল না, এ কথাটি সকলেই জানে। কিন্তু প্রিয় দর্শক, কেন তারা স্বাধীনতার পক্ষে ছিল না, কেন তারা পাকিস্তান ভাঙার পক্ষে ছিল না, সেটি কি আপনারা জানেন? সেই তথ্যটি 1971 সালে যেমন জামায়াত দিয়েছিল, ঠিক সেটারই প্রমাণ করে দিল ভারতের বিরোধী দলীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। 1971 সালের জামায়াতের আমির বলেছিলেন যে ভারত আসলে নিজেদের স্বার্থে বাংলাদেশ এবং পাকিস্তান, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে আলাদা করতে চাইছে। এতে করে ভারতেরই ফায়দা হবে। যদি বাংলাদেশ এবং পাকিস্তানকে আলাদা করা যায়, তবে বাংলাদেশ এককভাবে কখনোই ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে কোনো কথা বলতে পারবে না। ঠিক তেমনি পাকিস্তানেরও শক্তি কিছুটা কমে যাবে। এতে করে ভারত নিজেদের দাদাগিরি দুটি রাষ্ট্রেই ফলাতে পারবে। প্রিয় দর্শক, তারা নিজেদের ফায়দার জন্য এটি করছে। এটি তখনই, অর্থাৎ 1971 সালে জামায়াত বুঝতে পেরেছিল, যে কারণে তারা স্বাধীনতার পক্ষে সায় দেয়নি। প্রিয় দর্শক, যদিও রাষ্ট্র দুটি আলাদা হয়ে গিয়েছে, এখন এতদিন পর এসে ভারতের বিরোধী দলীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তিনি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। প্রিয় দর্শক, এই সত্যটা প্রকাশের পর বাংলাদেশের জনগণ এখন এটাকে নিয়ে কি ভাবছে, সেগুলো আশা করছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এর সাথে সাথে ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শিক্ষামন্ত্রী এই মিলন বাংলাদেশের জাতি সম্বন্ধে 24শে আগস্ট দেখে নাই 45 মিনিটের ভিতরে কিভাবে হাসিনা পালিয়ে গেছে। এই শিক্ষামন্ত্রী জেলের ভিতরে আছিল। সে বাংলাদেশের সম্বন্ধে বর্তমানে 20 বছর আগের বাংলাদেশ আর 20 বছর পরের বাংলাদেশ সম্বন্ধে তার কোনো ধারণা নেই। বাঙালি জাতি 17 বছরের শেখ হাসিনাকে, ক্ষমতাশীল পাওয়ারফুল শেখ হাসিনাকে 45 মিনিট টাইম দেয় নাই। তোমার মতো ফার্মের মুরগি মার্কা শিক্ষামন্ত্রীকে 45 সেকেন্ডও টাইম দিবে না। কথা সেটা নয়, আমার কথা সেটা নয়। আমি জানি আমি জাতীয়তাবাদী দলের, আপনি শিক্ষামন্ত্রী, আমারও মন্ত্রী, দেশের মন্ত্রী। আপনি যদি শিক্ষা নিয়ে তাস খেলেন, শিক্ষা নিয়ে জুয়া খেলেন, শিক্ষা নিয়ে যদি মাদকাসক্তর মতো আচরণ করেন, তাহলে আপনাকে ফার্মের মুরগি বানিয়ে এই বাঙালি জাতি গ্রিল কবাব বানিয়ে খেতে পারবে। আপনাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। জবানে লাগাম দেন, জবানে লাগাম দেন। এই ছাত্ররা আপনাকে শিক্ষামন্ত্রী বানিয়েছে। আর না হলে শেখ হাসিনা আপনাকে কুকুরের মতো হত্যা করতো, ফাঁসি দিত, আপনাকে মেরে ফেলতো। স্বৈরাচার হাসিনা যদি
এই ছাত্ররা গণ অভ্যুত্থান করে আপনাকে যদি না বাঁচাতো, তাহলে আপনি শিক্ষামন্ত্রী হওয়া তো দূরের কথা, আপনার ফ্যামিলি আপনার ওয়াইফকে সামনে নিয়ে আসে যেভাবে বক্তৃতা দেন, আপনার মেয়ের ব্যাপারে যেভাবে আপনি প্রশংসা করেন, ওইগুলা করতে পারতেন না, আয়না করে বন্দি থাকতেন। হাসিনার আয়না করে আপনাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হইতো। আপনার কারণে যদি আজকে বাংলাদেশ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, আপনার কারণে যদি আজকে জননেতা তারেক রহমানের কোনো ক্ষতি হয়, আপনার কারণে যদি আজকে 24-এর গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের কোনো ক্ষতি হয়, আপনার কারণে যদি আজকে আওয়ামী লীগের দূষরেরা ফিরে আসার সুযোগ পায়, আন্দোলনের ভিতরে মেটিকুলাস ডিজাইন বানাইতে চায়, কোন রকম ষড়যন্ত্র করে, সমস্ত দায়িত্ব আপনার কাঁধে নিয়ে আপনাকে জনগণের আদালতে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। আজকে সচিবালয়ে অ্যাটাক করে ওরা কারা? ছাত্র নামদারি সচিবালয়ে যায়, ছাত্র নামদারি সংসদ ভবনে যায়, ছাত্র নামদারিরা তারেক রহমানের বাসভবন ঘেরাও করার দুঃসাহস দেখায়। ওরা কারা? ওরা কারা? ওরা জাতি জানে, জাতি বুঝে গেছে। ওরা ইসকনের গোষ্ঠী, ওরা সেই রাম মন্দিরের গোষ্ঠী, এরা পলাশবাড়ির গোষ্ঠী, এরা গোপালগঞ্জের গোষ্ঠী, এরা ফরিদপুরের গোষ্ঠী, এরা টঙ্গিপাড়ার গোষ্ঠী, এরা কুত্তা লীগ বাউয়া লীগের গোষ্ঠী, এরা পতিত স্বৈরাচারের গোষ্ঠী, কলঙ্কিত আওয়ামী লীগের গোষ্ঠী। ওরা আওয়ামী লীগের পাঁচাটা গুলাম। ওদেরকে আওয়ামী লীগ কোটি কোটি টাকা দিয়ে রাস্তায় নামিয়েছে, কারণ ওদের আম্মা ডিসেম্বরে আসার রাস্তা প্রশস্ত করার একটা কৌশল, আর সেই কৌশলের সুযোগ করেছে সেই পাপিষ্ট এহসানুল মাহমুদ, সেই মিলন, সেই ভারমের মুরগি মার্কা মিলনকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তুমি বাংলাদেশ থেকে চলে যাও, তোমার মন্ত্রিত্ব করার দরকার নাই। তুমি মন্ত্রী নামের কলঙ্ক। তোমার মন্ত্রিত্ব 20 বছর আগের মন্ত্রিত্ব। খালেদা জিয়া তোমাকে ভালোবেসে, তোমার প্রতি সদয় হয়ে তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে শিক্ষামন্ত্রী বানিয়েছিলেন। তাই তারেক রহমান মায়ের প্রতি সম্মান দেখিয়ে তোমাকে আবারও শিক্ষামন্ত্রী বানিয়েছিলেন, যে তুমি হয়তো বিএনপির সেই নেত্রী, আপসহীন নেত্রী খালেদা জিয়ার মান সম্মান রাখবে এবং তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশে একটা সুশীল, একটা সুন্দর শিক্ষার পরিবেশ বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাকে সামনে নিয়ে যাবে। তুমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ফার্মের মুরগি বানিয়ে ফেলেছ। তুমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছ। বন্ধুরা, একটা প্রবাদ বাক্য দিয়ে শুরু করতেছি। একবারে খাঁটি বাংলায় একটা প্রবাদ আছে, আপনারা হয়তো সবাই জানেন, 4 আনার পুঁজিতে 12 আনা লাভ। আজকের ভূ রাজনীতিতে বাংলাদেশের চাল দেখে এই প্রবাদটাই বারবার মাথায় ঘুরতেছে। আচ্ছা, আপনার কি মনে হয়, কেউ যদি আপনাকে আপনার ঘরের কোনায় এসে ভয় দেখানোর চেষ্টা করে, আপনি কি চুপ করে বসে থাকবেন, নাকি এমন কাউন্টার দেবেন যে সে নিজের সুরক্ষায় ভুলে যাবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনতেছেন, এই খেলাটাই এখন জমজমাট হয়ে উঠছে আমাদের উত্তরবঙ্গে। ওরা ভেবেছিল, ওরা মানে কারা, দাদা বাবুরা ভাবছিল আর কি, যে উত্তরবঙ্গের সীমান্তে নানান ইস্যু তৈরি করে পলিটিক্যাল গেম খেলে নিজেদের সেই লাইফ লাইন, যার নাম চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর, সেটার সেফটি নিশ্চিত করে ফেলবে তারা মনে করছিল। কিন্তু বাংলাদেশ পাল্টা কি করছে, ঠিক সেই উত্তরবঙ্গেই বসিয়ে দিয়েছে আস্ত একটা সামরিক ড্রোন কারখানা। তাও আবার যেমন তেমন ড্রোন নয় বন্ধুরা, পিওর টার্কিশ হাইটেক প্রজেক্ট। আচ্ছা ভাই, দক্ষিণ এশিয়ার এই গরম বাজারে টার্কি আর চায়নার ইকুয়েশন যে কতটা ভাই ভাই, তা কি আর নতুন করে কাউরে বুঝায় বলার দরকার আছে কি? নাই। শত্রু যখন ঘরের দুয়ারে কৌশল খোঁজে, বন্ধু তখন আকাশ থেকে নজরদারি করার ড্রোন বানানোর প্রযুক্তি এনে দেয়। মাশাআল্লাহ, কি চালটা কেমন হলো? খেল খতম। কিন্তু এখানেই না, এটা কেবল ট্রেইলার আর কি, আসল সিনেমা শুরু হইতেছে আমাদের বগুড়াতে। এই টার্কিশ মিলিটারি ড্রোন ফ্যাক্টরির ঠিক পাশেই গড়ে উঠতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী আধুনিক ঘাঁটি। আলহামদুলিল্লাহ, শুধু তাই নয়, ডিফেন্স মহলে জোর গুঞ্জন উঠছে ভবিষ্যতে বিমান বহরে যুক্ত হতে যাওয়া নতুন প্রযুক্তির 4th বা 5th জেনারেশনের আধুনিক যুদ্ধ বিমানগুলো এই ঘাঁটিতেই মোতায়েন করা হবে। মাশাআল্লাহ। শুনুন, এখানেই শেষ না, একটু ফ্ল্যাশব্যাকে যায় আর কি। গত বছর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটা আচমকা সফর করেছিলেন আমাদের উত্তরবঙ্গে। ওই সফরের পরই দীর্ঘ 46 বছর ধরে পরিত্যক্ত পড়ে থাকা আর কি ঠাকুরগাঁও বিমানবন্দর কিন্তু পুনরায় চালু করার কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। একই সাথে চালু হয়েছে লালমনিরহাট বিমানবন্দরও। আর এই লালমনিরহাটের এভিয়েশন হাব হওয়ার খবরটা হজম করতে না পেরে ওপারকার মিডিয়া টানা 44 দিন ধরে
রাত এক করে নেতিবাচক প্রতিবেদন চালিয়েছে। কেন জানেন? কারণ বুক কাঁপতেছে। স্ট্র্যাটেজিক ব্যাকআপ হিসেবে মাঝখানে থাকা বগুড়ার সেনানিবাসকে এখন একটি মডার্ন কামব্যাক ট্রেনিং হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে। ভয় করতেছে আর কি তাদের। বিশেষ করে আর্টিলারি আর্মার্ড রেজিমেন্টের যে আধুনিকায়ন চলতেছে, তাতে একটা বিষয় খুব পরিষ্কার, চিকেন নেগের যে কোনো মুভমেন্টকে বাংলাদেশ মুহূর্তের মধ্যে লক করে দেওয়ার ক্ষমতা রাখবে। ওদিকে উত্তরবঙ্গ যখন পুরো সিলগালা করা হচ্ছে, তখন দেশের আর এক প্রান্ত অর্থাৎ পার্বত্য অঞ্চলেও কিন্তু সেনাবাহিনী এখন ধুমসে ব্যাটিং করতেছেন। যারা এতদিন অখণ্ডতার বাইরে গিয়ে তথাকথিত স্নায়িত্ব শাসনের খাহেশ দেখাচ্ছিল, তাদের সেই খাহেশ এখন চ্যাংদোলা করে মেটাইয়া দেওয়া হইতেছে বন্ধুরা। তবে এবারের স্ট্র্যাটেজিটা একদম আলাদা, একদম সাইলেন্ট, চুপচাপ, কোনো আওয়াজ নাই। আগে যে কোনো ছোটোখাটো সামরিক অ্যাকশনেও কিন্তু আপডেট দেওয়া হতো মিডিয়ায় আর কি, ভরপুর হয়ে যেত, কিন্তু এখন কোনো অফিসিয়াল ঘোষণা নাই, কোনো ঢাকঢোল পেটানো নাই। প্রতি রাতেই চলতেছে নিখুঁত নীরব অপারেশন। ইতিমধ্যে পাহাড়ি অঞ্চলের দুর্গম 14টি বিচ্ছিন্নতাবাদী ঘাঁটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আর এই পুরো অপারেশনে আর্মি কিন্তু সফলভাবে ব্যবহার করেছে তুরস্কের তৈরি সেই বিখ্যাত বাইরাক্টার TB2 কম্বোট ড্রোন। আকাশ থেকে নিখুঁত নিশানায় সবগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে। আসলে পাহাড়ের এই সাইলেন্ট কাউন্টডাউনটা হয়তো খুব জরুরি ছিল, এবং এটা হচ্ছে। একই বলে সাপও মরলো, লাঠিও ভাঙলো আর কি। তা না হলে আবারও কিছু তথাকথিত বুদ্ধিজীবী মানবাধিকাররা রেগে গেলে সমস্যা হতো। তারা বলতো যে গণবিদারী হাহাকার শুরু করে দিত। এখন তো আর সেই সুযোগটা নাই। এবার আসেন সবচেয়ে বড় চমকের কথা বলি। চমকের উপরে চমক, যাকে বলে আর কি মেগা চমক। মংলা বন্দরের অপারেটিং সিস্টেম পুরোপুরি অটোমেশন ও পরিচালনার দায়িত্বে, এবং এর ঠিক পাশেই ভারতকে দেওয়া 110 একরের সেই স্পেশাল ইকোনমিক জোন গত সপ্তাহে ডিরেক্ট কার হাতে তুলে দেওয়া হয়েছে জানেন? চীনের হাতে। হ্যাঁ, ঠিকই শুনতেছেন। যে মংলা বন্দর নিয়ে এত টানাটানি ছিল, তার নিয়ন্ত্রণ এখন বেইজিং এর টেকনিক্যাল মাস্টার মাইন্ডের হাতে। মাশাআল্লাহ, এখানেই শেষ না, আরেকটি বড় কাটা উপরে ফেলা হচ্ছে বন্ধুরা। চীনের একক কারিগরি ও আর্থিক সহযোগিতায় বহুল প্রতীক্ষিত তিস্তা ড্রেজিং এবং তিস্তা মহাপরিকল্পনার কাজও শুরু হতে যাচ্ছে। তা কিনেছিল ওপারকার সারা জীবনের গলার কাটা। বুঝতেছেন তো? তারা তিস্তার পানিও দেবে না, আবার বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াক সেটাও চাইবে না। কি একটা নিঃস্বার্থপরতা! সেই ঘুরে বালি ঢেলে এখন তিস্তার পারে বসতে যাইতেছে চাইনিক ইঞ্জিনিয়ারিং আর কি। কি ভাই, মজা না? ওয়াও, মজা আর মজা, কি বাত হ্যাঁ। আপনি ভাবলেন এক, আর দাবার বোর্ডের চাল দেওয়া হলো আরেক। তাহলে পুরো সমীকরণটা আসলে কি দাঁড়াইলো? উত্তরে ড্রোন ফ্যাক্টরি আর বিমান ঘাঁটি দিয়ে চিকেন নেগ লক, পাহাড়ে সাইলেন্ট অপারেশনে বিচ্ছিন্নতাবাদীদের মনে করেন যে মেরুদণ্ড ভাঙ্গিয়ে ফেলে দেওয়া হয়েছে, আর দক্ষিণে মংলা বন্দর ও তিস্তা প্রজেক্টে চায়নাকে ফ্রন্ট সিটে বসিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ এখন আর ভূ রাজনীতিতে শিকার না, বাংলাদেশ এখন নিজেই একজন দক্ষ খেলোয়াড় হয়েছেন, শিকারই হয়ে উঠছেন। নিজের সীমানা রক্ষা আর নিজেদের স্বার্থ কিভাবে আদায় করতে হয়, তাই এই নতুন বাংলাদেশ খুব ভালো করেই জানে। এখন দেখার বিষয় হলো, এই একের পর এক মাস্টার স্ট্রোক দেখার পর ওপারের বন্ধুদের রাতের ঘুম কতটা হারাম হয়। বাংলাদেশের জন্মের ইতিহাস, পাকিস্তানের পরাজয়, ইন্দিরা গান্ধীর ভূমিকা, আর সেই ইতিহাসকে সামনে রেখেই লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে কার্যত তীর ছুড়লেন প্রিয়াঙ্কা গান্ধী। ইন্দিরা গান্ধীর নাতনি এমন এক মন্তব্য করলেন যা শুধু ভারতের রাজনীতিতেই নয়, বাংলাদেশেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু দর্শক, প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে আনলেন প্রিয়াঙ্কা? এটি কি শুধু মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ, নাকি এর আড়ালে রয়েছে আরো বড় কোনো বার্তা? এ বক্তব্যকে আবার 1971 সালের ইতিহাসকে নতুন বিতর্কে ঠেলে দেবে, আর বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ভারতের একক কৃতিত্বের যে বয়ান, সেটিও নতুন করে প্রশ্নের মুখে পড়বে? আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। দর্শক, ভারতের লোকসভার পরিবেশ তখন উত্তপ্ত। বিরোধী দল ও সরকার মুখোমুখি। আলোচনার কেন্দ্রে অপারেশন সিন্দুর। সবাই ভাবছিলেন বিতর্ক সীমাবদ্ধ থাকবে সাম্প্রতিক সামরিক অভিযানে, কিন্তু হঠাৎ করেই সময়ের চাকা ঘুরিয়ে 55 বছর পেছনে চলে গেলেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বললেন, ইতিহাসের কথা আপনি বলছেন, আমি বর্তমানের কথা বলতে চাই। এরপর একে একে উচ্চারণ করলেন এমন কয়েকটি শব্দ যা দক্ষিণ এশিয়ার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাংলাদেশ, ইন্দিরা গান্ধী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট নিক্সন ও পাকিস্তানের আত্মসমর্পণ। দর্শক, প্রিয়াঙ্কার দাবি, ইন্দিরা গান্ধী শুধু যুদ্ধ জেতেননি, বিশ্ব কূটনীতিতেও বিরাট সাফল্য দেখিয়েছিলেন।
আমেরিকান তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রবল চাপ উপেক্ষা করেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন। পাকিস্তানের 1 লাখেরও বেশি সেনাকে আত্মসমর্পণে বাধ্য করেছিলেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটি আসে এরপর। তিনি বলেন, ইন্দিরা গান্ধী কখনোই বাংলাদেশ প্রতিষ্ঠার কৃতিত্ব নিজের নামে নিতে চাননি। এই একটি বাক্যে মূল রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে, কারণ পরের বাক্যে তিনি সরাসরি নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন। তার অভিযোগ, বর্তমান সরকার অপারেশন সিন্দুরের পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রীকে ঘিরে প্রচার করছে। এমনকি অলিম্পিকে ভারত পদক পেলেও সে কৃতিত্ব সরকার নিজের করে নিতে চায়। তার ভাষায়, কৃতিত্ব নিলেই নেতৃত্ব প্রমাণ হয় না, নেতৃত্বের সঙ্গে দায়ও নিতে হয়। আর দর্শক, এখানেই শুরু হচ্ছে আসল বিতর্ক। কিন্তু হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এখানে মূল বিষয় নয়, এটা ছিল একটি রাজনৈতিক প্রতীক। প্রিয়াঙ্কা আসলে বোঝাতে চেয়েছেন, অতীতের নেতৃত্ব নিজেদের প্রচারের জন্য রাষ্ট্রীয় সাফল্যকে ব্যবহার করেনি, অথচ বর্তমান সরকার প্রতিটি সাফল্যকে রাজনৈতিক ব্র্যান্ডিং এর অংশ বানিয়ে ফেলছে। অর্থাৎ বাংলাদেশের উদাহরণ ব্যবহার করে তিনি মোদীর রাজনৈতিক স্টাইলকে প্রশ্নবিদ্ধ করেছেন। বিতর্ক তার এখানেই শেষ নয়, কারণ বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বহু বছর ধরে ভারতের রাজনীতিতে দুটি ভিন্ন বয়ান রয়েছে। কংগ্রেস বলে, ইন্দিরা গান্ধীর কূটনৈতিক ও রাজনৈতিক নেতৃত্ব ছিল বিজয়ের অন্যতম চাবিকাঠি। বিজেপি তুলনামূলকভাবে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব ও সামরিক সক্ষমতাকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে ছবিটি আরো ভিন্ন। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার মূল ভিত্তি হলো দীর্ঘ স্বাধীনতার আন্দোলন, 9 মাসের মুক্তিযুদ্ধ, 30 লাখ শহীদের আত্মত্যাগ, লাখো মুক্তিযোদ্ধার রক্ত এবং অসংখ্য নির্যাতিত মানুষের ত্যাগ। ভারতের সামরিক ও কূটনৈতিক সহায়তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি ছিল বাংলাদেশের সংগ্রামের সহযোগী শক্তি, বিকল্প নয়। তাহলে কি ভারতের একক কৃতিত্বের বয়ান প্রশ্নের মুখে? এখানেই সবচেয়ে বড় আলোচনা। আন্তর্জাতিক ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষকদের বড় একটি অংশ দীর্ঘদিন ধরে বলে আসছেন, 1971 সালের বিজয় ছিল একটি যৌথ বাস্তবতা। বাংলাদেশের জনগণের প্রতিরোধ ছাড়া ভারতীয় হস্তক্ষেপের সুযোগ তৈরি হতো না। আবার ভারতের সামরিক সহায়তা ছাড়া যুদ্ধ হয়তো আরো দীর্ঘ রক্তক্ষয়ী হতে পারত। অর্থাৎ ইতিহাস কাউকে একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা করে না। তাই প্রিয়াঙ্কার বক্তব্য নতুন করে সেই পুরনো প্রশ্নটি সামনে এনেছে। ইতিহাসের কৃতিত্ব কি একজন নেতা, একটি সরকার কিংবা একটি রাষ্ট্র একাই দাবি করতে পারে? এ বক্তব্য নিয়ে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতেও নতুন করে বিতর্ক শুরু হয়েছে, যার প্রভাব সরাসরি পড়বে ভূ রাজনৈতিক বাস্তবতার উপর। বিশ্লেষকদের মতে, এ বক্তব্যে তাৎক্ষণিকভাবে ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো কূটনৈতিক সংকট তৈরি হওয়ার সম্ভাবনা কম, কারণ এটি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কের অংশ। তবে দক্ষিণ এশিয়ার ইতিহাস নিয়ে যে প্রতিযোগিতামূলক বয়ান চলছে, সেখানে বক্তব্য নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে বাংলাদেশে আবারও আলোচনা শুরু হতে পারে, মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে উপস্থাপন করা হচ্ছে এবং কে কতটা কৃতিত্ব দাবি করতে পারে। একই সঙ্গে ভারতেও কংগ্রেস ও বিজেপির মধ্যে 1971 সালের উত্তরাধিকার নিয়ে রাজনৈতিক লড়াই আরো তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, লোকসভার কয়েক মিনিটের একটি বক্তৃতা আবারও অর্ধ শতাব্দী পুরনো ইতিহাসকে টেনে আনলো বর্তমানের রাজনীতির কেন্দ্রে। প্রিয়াঙ্কা গান্ধীর লক্ষ্য ছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বের ধরনকে প্রশ্ন করা, কিন্তু সেই বক্তব্যের ঢেউ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পর্যন্ত। এখন প্রশ্ন একটাই, 71-এর বিজয় কি কোনো এক নেতা বা এক রাষ্ট্রের কৃতিত্ব, নাকি এটি ছিল লাখো মানুষের রক্তে লেখা একটি যৌথ ইতিহাস? এই প্রশ্নের উত্তর হয়তো ইতিহাস অনেক আগেই লিখে রেখেছে, কিন্তু রাজনীতির মঞ্চে সে উত্তর নিয়ে বিতর্ক যে এখনো শেষ হয়নি, লোকসভার এই বক্তৃতায় তার সর্বশেষ প্রমাণ। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে। আল্লাহ হাফেজ।